সাধনা ও মোক্ষ লাভের আশায় কোনো লোভী মানুষ ঠিক কত দূর যেতে পারে, ঠিক কত দূর? নিজের স্বার্থ সিদ্ধি করতে মানবিকতাটুকু বিসর্জন দিয়ে নির্বিচারে মানুষই যখন মানুষের ক্ষতি করতে পিছপা হয় না, তখন তারাই ভূত প্রেত পিশাচদের থেকে কম কিসে? নমস্কার বন্ধুরা, আমি অনিরুদ্ধ ফ্রম ফিয়ার ফেদার। আজ আপনাদের শোনাব এমন এক অলৌকিক অতিপ্রাকৃত কাহিনী যার অভ্যন্তরে আছে এক ভীষণ প্রকৃত বাস্তব। আজকের গল্পের নাম সর্বভারতীয় ভূত ও প্রেত মুক্তি সংস্থা। একটু অদ্ভুত লাগলো, তাই না? এ এক অত্যন্ত গোপনীয় সংস্থা, তাই এই সম্পর্কে আমার কিছু বলার অনুমতি নেই। জানতে হলে শুনতে হবে গল্পের বক্তার মুখ থেকেই। এই গল্পের রচনা করেছেন অনিন্দ্য বিশ্বাস, কলকাতার আশুতোষ কলেজে বায়োকেমিস্ট্রির ছাত্র। লেখালেখির শখ ছোটবেলা থেকেই। ইতিমধ্যেই তার লেখা গল্প এবার তোমার পালা ও আধার অডিও স্টোরি হিসেবে সম্প্রচারিত হয়েছে 86.7 তোমার FM-এ। গল্প দুটির লিঙ্ক রইল ডেসক্রিপশনে। এই গল্পে আমরা পাশে পেয়েছি 86.7 তোমার FM থেকে RJ সৃজনকে, হ্যালো স্টোরিজ থেকে পার্থকে, আড্ডাবাজ অডিও স্টোরিজ থেকে সৌমেনদা ও প্রদীপ্ত দাকে। তাদের সবার চ্যানেলের লিঙ্ক রইল ডেসক্রিপশনে। গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ আছে। না, সাবস্ক্রাইব করতে বলবো না, ওটা তো তোমরা করেই নিয়েছো। মানে যারা নতুন আছো, করেছো তো? না করে থাকলে এখনই করে ফেলো, কারণ ভালো ভালো গল্প মিস করতে তোমরাও নিশ্চয়ই চাইবে না। রিকোয়েস্টটা হলো গল্পটা শেষ অবধি শোনো, আশা করি নিরাশ হবে না। চলো তবে শুরু করা যাক আজকের গল্প, সর্বভারতীয় ভূত ও প্রেত মুক্তি সংস্থা। প্রকাণ্ড ভবনের প্রকাণ্ড সাইনবোর্ডের দিকে তাকিয়ে বুঝলাম খুব বোকামো হয়ে গেল ব্যাপারটা। সাইনবোর্ডের উপরে নানা রঙের কালিতে ইংরেজি হরফে লেখা অল ইন্ডিয়া ভূত অ্যান্ড প্রেত লিবারেশন সোসাইটি ওরফে AIVPLS। কিন্তু কি করার ছিল আমার? লকডাউনে চাকরি চলে যাওয়ার পর মড়ক লেগেছে আমার মতো নিম্ন মধ্যবিত্ত বাঙালিদের সঞ্চিত অর্থের ভাণ্ডারে। দিন দিন ওই সঞ্চিত টাকার অঙ্কটা কমতে দেখে মরিয়া হয়ে পড়েছিলাম আমি। তাই যখন পত্রিকায় বিজ্ঞাপনটা দেখলাম, তখন নির্দ্বিধায় একটা আবেদন করে দিলাম চাকরির জন্য। বিজ্ঞাপনটা ছিল কিছুটা এরকম: বিশ্ববিখ্যাত সংস্থা AIVPLS এর নিয়োগ শুরু হয়েছে, কোয়ালিফিকেশন BA, স্যালারি নেগোশিয়েবল, এবং তার নিচে ঠিকানা লেখা, এবং সর্বশেষে লেখা টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাই। কিন্তু ওই ঠিকানায় গিয়ে যখন দেখলাম AIVPLS এর মানে সর্বভারতীয় ভূত এবং প্রেত মুক্তি সংস্থা, তখন নিজের সিদ্ধান্তের উপর সন্দেহ হলো বই কি। সাইনবোর্ডের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইলাম, তারপর একটু ইতস্তত হয়ে এদিক ওদিক তাকিয়ে ভিতরে চলে গেলাম। নিজেকেই যেন মনে মনে বললাম, যা হবে দেখা যাবে। ওদের কারবার ভূতের সঙ্গেই হোক বা দানবের সঙ্গেই হোক, যদি চাকরিটা পেয়ে যাই তবে আমি আমার মতো কাজ করে বেরিয়ে যাব। ভেতরে ঢুকতেই এক প্রকাণ্ড রিসেপশন হল চোখে পড়ল, আর সেখানেই এক ডেস্কের পেছনে কাজ করছেন এক মধ্যবয়স্ক রিসেপশনিস্ট। তাকে আমার আবেদনপত্র দেখালাম। তিনি লিফটের দিকে অঙ্গুলি নির্দেশ করে অলস গলায় হাই তুলে বললেন, টপ ফ্লোর ডান দিকে। তার অলস কণ্ঠস্বরে বুঝতে বাকি থাকলো না লোক সমাগমের বড্ড অভাব এখানে। আমিও হাঁটা দিলাম লিফটের দিকে। টপ ফ্লোরে পৌঁছতে 2 মিনিট সময় লাগলো। লিফটের থেকে বেরিয়েই হাতের ডানে দেখলাম একটা হল রুম। সারি সারি কম দামি সোফা দিয়ে সাজানো রুমের কোণাগুলো।
তারই একটা অধিকার করে গ্যাঁট হয়ে বসে পড়লাম। আমি ছাড়া দুজন রয়েছে হলে। বছর 20 পরিপাটি এবং স্মার্ট দেখতে একটা ছোকরা, হাতে ধরে রাখা বইতে মুখ গুঁজে বসে আছে সে। আমি ওর কাছে বসার পরেও বই থেকে মুখ তুলল না একবারও। ছোকরাটার এই পাত্তা দিই না অ্যাটিটিউড দেখে কেমন যেন রাগ হলো আমার। কিন্তু রুমের অন্য ব্যক্তিটির উপস্থিতি সেই রাগকে অস্বস্তিতে পরিণত করল। হলের এক অন্ধকার কোণায় বসে আছে সে। ক্ষণে যেন চমকে উঠছে তার কঙ্কালসার শরীরটা। প্রচণ্ড গরমে একটা হুডি জ্যাকেট পরে আছে সে। কোনো এক দুর্বোধ্য ভাষায় বিড়বিড় করে চলেছে সে। তারই মাঝে মাঝে এক জন্তুসুলভ ফোঁস-ফোঁসানির আওয়াজ শোনা যাচ্ছে। সময় থাকতে কেটে পড়বো নাকি ভাবছিলাম, কিন্তু আমাকে চমকে দিয়ে হঠাৎ দাঁড়িয়ে পড়ল কঙ্কালসার লোকটা। হেঁটে যেতে লাগলো এক রুমের দরজার দিকে। দরজার সামনে দাঁড়িয়ে এক সুইচ চাপলো, তারপর দরজা খুলে ভেতরে চলে গেল। লক্ষ্য করিনি কখন যে ওই ছোকরাটা উঠে দাঁড়িয়েছে আর কঙ্কালসার লোকটার পিছু পিছু প্রবেশ করেছে রুমটার মধ্যে। দরজার ওপাশ থেকে লোকটার জন্তুসুলভ ফুসফুসানি শোনা যাচ্ছিল। হঠাৎ এক আদিম হাড় হিম করা গর্জন শোনা গেল রুমের মধ্যে। সেই শব্দকে অনুসরণ করে বের হয়ে এলো এক মহিলার গগনভেদী চিৎকার। সজোরে খুলে গেল দরজাটা। চিৎকার করতে করতে এক নারী মূর্তি ছুটে বেরিয়ে গেল আমার সামনে দিয়ে। ঘটনার আকস্মিকতায় পাথর হয়ে বসে রইলাম আমি। একটা গম্ভীর গলা ভেসে এলো রুমটার মধ্যে থেকে। পরের ক্যান্ডিডেট ভিতরে এসো। আমার মাথা বোধহয় ঠিকঠাক কাজ করছিল না, তাই ওখান থেকে কেটে না পড়ে নির্বোধের মতো পা চালালাম রুমটার দিকে। যেন আমার ইচ্ছার বিরুদ্ধে কে একটা টেনে নিয়ে গেল আমাকে। মাঝের দিকে একটা অর্ধবৃত্তাকার টেবিল, তাতে বসে আছেন 4 জন মধ্যবয়স্ক ব্যক্তি। কালো স্যুট পরা সকলে, লম্বা দাড়ি সবার মুখে, একজনের মাথায় আবার জটা। আমি বুদ্ধিহীন যন্ত্রের মতো এগিয়ে গেলাম টেবিলের দিকে। বায়োডেটার ফাইলটা টেবিলে রেখে টেবিলের সামনে রাখা চেয়ারে বসলাম। গোল টেবিলে বসা লোকগুলোর চাউনি যেন বিদ্ধ করতে লাগলো আমাকে। রক্ত জবার মতো লাল রঙে রঙিন ওদের চোখগুলো, কিন্তু চাকরির মায়া বড় মায়া, তাই ওদের চাউনি এড়িয়ে গ্যাঁট হয়ে বসে থাকলাম আমি। হঠাৎ একজন প্রশ্ন করে বসলেন, কি নাম তোর? প্রথমেই তুই তুকারিতে একটু অপমানিত বোধ করলাম নিজে, তাই নিরস গলায় আমতা আমতা করে উত্তর দিলাম, শুভজিৎ মাইতি। আর কি যেন একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন তিনি, হঠাৎ বাতিটা নিভে গেল রুমটা। আর একটা হাড় হিম করা গর্জন শোনা গেল পেছন থেকে। শব্দের উৎসকে দেখতে পিছনে ফিরে তাকালাম। একটা বড় সূচালো নখযুক্ত লোমশ হাত দেখা গেল দরজার ফাঁক দিয়ে। হাতের মালিককে দেখা গেল ধীরে ধীরে। প্রকাণ্ড এক নেকড়ে মানব সে। হালকা সবুজাভ আলো বেরিয়ে আসছে ওর গা থেকে, যেন যেন স্যার আর্থার কনান ডয়েলের দুঃস্বপ্ন হাউন্ড অফ দ্য বাস্কারভিল সশরীরে উপস্থিত হয়েছে আমার সামনে। দুপায়ে ঠিক মানুষের মতো দাঁড়িয়ে আছে সে। চোয়ালের ফাঁকা দিক দিয়ে লালা গড়িয়ে পড়ছে মাটিতে। দানবটার অন্য হাতে খেয়োটা, একটা রক্তাক্ত দেহকে ফোঁড়ো ফোঁড় করে দিয়েছে দানবটার সুবিশাল মুখ। হলরুমের সেই ছোকরাটা না, শিক কাবাবের মতো দানবটার নখে ঝুলছে সে। সামনে এই অতিকায় বিভীষিকাকে দেখে আমার যে কি অবস্থা হলো
তা বলাই বাহুল্য। শোকে কাতর এবং অধিক শোকে পাথর যাকে বলে, আমি আমি পাথরের মতো জমে গেলাম চেয়ারে। এক এক পায়ে এগিয়ে আসতে লাগলো দানবটা। হাত নাড়াবার জন্য প্রকাণ্ড নখে বিদ্ধ ছোকরার দেহটা তুলে তুলে উঠছিল। আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে গর্জন করে উঠল জন্তু। সেই গর্জনে সম্বিত ফিরে এলো আমার। জানি ওর সাথে মারামারি করাটা তীর ধনুক দিয়ে ট্যাঙ্কের সঙ্গে লড়াই করতে যাবার মতো হবে, তাও শেষ চেষ্টা স্বরূপ যে চেয়ারে বসেছিলাম সেটাই তুলে ছুঁড়ে মারলাম দানবটার দিকে। আমাকে অবাক করে চেয়ারটা যেন ভেদ করে ঢুকে গেল নেকড়ে দানবটার মধ্যে এবং ফ্যাঁসে গলায় এক যন্ত্রণাপূর্ণ আর্তনাদ। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল ঘরের বাতি। চোখ পাকিয়ে দেখলাম দরজার কাছে পড়ে আছে আমারই ছুঁড়ে মারা চেয়ারটা এবং তার পাশে শুয়ে মাথায় হাত দিয়ে কাতরাচ্ছে সেই ফ্যাঁসে গলার কঙ্কালসার লোকটা এবং রুমের কোনায় সোফায় বসে বইতে মুখ গুজে আছে সেই ছোকরাটা। আমি ছোকরার দিকে তাকিয়ে হাত তুলে প্রায় চিৎকার করে উঠলাম, এই তো ওকে দেখলাম দানবটার নখে ঝুলতে। আমার প্রশ্নে মুখ তুলল না ছোকরাটা, বরং উত্তরটা এলো পেছন থেকে, সেই জটাধারী স্যুট পরা লোকটির থেকে। গম্ভীর গলায় তিনি বললেন, এতে অবাক হওয়ার কিছু নেই। ও মানুষ না, ও আসলে একটা বহুরূপী। ও নিজের মায়া ব্যবহার করে নিজের ও আশেপাশের রূপ বদলে দিতে পারে। এতক্ষণ নেকড়ের দৃশ্য দেখছিস, সবই ওর কারসাজি। ওটা ইলুশন ছাড়া আর কিছু নয়। যাই হোক, এতক্ষণ যা হলো সবই একটা পরীক্ষা ছিল, আর তুই তাতে পাশ করেছিস। 2 দিনের মধ্যে তোর ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। আমাদের তন্ত্রমন্ত্রের কর্পোরেট দুনিয়ায় তোকে স্বাগতম। আমার হতবাক ভাব কিছুটা কমতেই আমি প্রশ্ন করলাম, তন্ত্রমন্ত্র? কিন্তু আমি কথা শেষ করতে পারলাম না। আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে গোল টেবিলের একজন বলে উঠলেন, কিন্তু আমরা তো স্যুট পরে আছি, ইংলিশ বলছি, তাই তো? আমি প্রতি উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে তা বলতে না দিয়েই বললেন, এটা কোন শতাব্দী জানো? 21 শতাব্দী। লোকে আর গরুর গাড়ি চড়ে না, পায়রার পায়ে গুজে সংবাদও পাঠায় না। তাই সময়ের সাথে তাল মিলিয়ে আমরাও চলবার চেষ্টা করছি। এইটুকু বলে কয়েক সেকেন্ড নীরব থাকলেন, তারপর বললেন, আর হ্যাঁ, তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে এটা একটা গোপন সংস্থা। তবে ভয় নেই, আমাদের সরকারি অনুমোদন আছে। এইটুকু বলে তিনি হাতটা একটু উপরে তুলে আস্তে আস্তে নাড়াতে লাগলেন। হাতের কাছে কিছু হলুদ হলুদ আলো জ্বলতে লাগলো, জোনাকির আলোর মতো কিছুটা। দেখতে দেখতে পুরো ঘর পূর্ণ হয়ে গেল জোনাকির মতো আলোতে। এরপর লোকটার মাথার উপর আলোগুলো একত্রিত হতে লাগলো। সেই আলোগুলো একত্রিত হয়ে একটা লাঠি তৈরি করলো। আলোর লাঠিটার সামনেটা সূচালো হয়ে বর্ষার আকার ধারণ করলো। সেই আলোর বর্ষাটা লোকটার মাথার কাছে ভাসতে লাগলো। হঠাৎ বর্ষাটা তীব্র বেগে ছুটে আসতে লাগলো আমার দিকে, যেন দ্রোণাচার্যের নিক্ষেপিত মারণ বাণ। সাক্ষাৎ মৃত্যুদূতের মতো অতি জাগতিক বস্তু যেন ধেয়ে আসছে আমার দিকে। প্রথমে ভেবেছিলাম ওটা আমারই মাথা উদ্দেশ্য করে ধেয়ে আসছে, কিন্তু পর মুহূর্তেই আমার পাশ কাটিয়ে বেরিয়ে গেল ওটা। পেছনে ফিরে তাকালাম, সেই কঙ্কালসার লোকটার গলায় গিয়ে বিদ্ধ হয়েছে ওটা। ধর থেকে মুন্ডু নিখুঁতভাবে আলাদা হয়ে গেল তাতে। মুন্ডুটা ছিটকে গিয়ে মাটিতে পড়ল এবং 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 মুন্ডুহীন ধরটা মেঝেতে আছড়ে পড়ল। এই দৃশ্য দেখে আমার শিরা উপশিরার রক্ত অবধি যেন ভয়ে জমে গেল। আমি কাঁপতে কাঁপতে গোল টেবিলের দিকে তাকালাম।
দেখলাম রক্ত জবার মতো রুদ্র চক্ষু মেলে তাকিয়ে আছে সেই লোকটা আমার দিকে। তার মাথার কাছে সেই আলোর স্তম্ভের মতো অগণিত বর্ষা ভাসছে। গগন বিদারী গর্জন করে লোকটা বলে উঠল, মা ভবানীর নামে প্রতিজ্ঞা কর, আমাদের কথা সাধারণ মানুষের কাছে গোপন রাখবি, নয়তো এই মায়ার বর্ষা দিয়ে তোকে একদিনে ঝাঁঝরা করে দেব। লোকটার বজ্র কঠিন কণ্ঠ আর রক্ত চাউনিতে কেমন যেন দম বন্ধ হয়ে আসছিল আমার। বুঝলাম ভুলভাল কিছু বললে আমার মুন্ডু ও ধর থেকে বিদায় নেবে। তাই কাঁপা কাঁপা স্বরে বললাম, আমি মায়ের নামে প্রতিজ্ঞা করছি। আমি কাউকে বলবো না, কাউকে বলবো না। আমার উত্তরে সন্তুষ্ট মনে হলো লোকটাকে। তার রক্তচক্ষু স্বাভাবিক হয়ে গেছে, মাথার কাছে আলোর বর্ষাগুলো মিলিয়ে গেছে। উনি সন্তুষ্ট স্বরে বললেন, ঠিক আছে। আমি প্রতি উত্তরে প্রায় চিৎকার করে উঠেছিলাম, কিন্তু অনেক চেষ্টায় নিজেকে শান্ত রেখে বললাম, ঠিক আছে? কিভাবে ঠিক আছে? লোকটার মাথা। আমার অবাক হবার পালা তখনও শেষ হয়নি। আমার সম্পূর্ণ কথাটা বলার আগেই ধর্মর করে উঠে বসল মুন্ডুহীন ধরটা। উঠে বসেই হাত বাড়িয়ে কিছু যেন খুঁজতে লাগলো এদিক ওদিক। দূরে পড়ে থাকা মুন্ডুটার ঠোঁট নড়ে উঠল। ফ্যাসফ্যাসে গলায় কাটা মুন্ডুটা বলে উঠল, এদিকে আয় রে শালা, ওদিকে কি খুঁজিস? তারপর একটু রাগত কিন্তু নম্র গলায় তার শিরচ্ছেদকারীকে বলল, এটা ঠিক হচ্ছে না স্যার নিত্যানন্দ। কেন আমাকে সব করতে হবে? প্রতিবারই নেকড়ে আমি সাজবো? নতুন রিক্রুটদের দিয়ে প্রতিজ্ঞা করাতে মাথাও আমার কাটবেন? এটা কিন্তু ঠিক না, এভাবে চলে না। আমি অমর হতে পারি বলে কি আমার ব্যথা লাগে না? প্রতি উত্তরে টেবিলের লোকটা বলল, বোনাস পেতে গেলে এইটুকু তো করতেই হবে। আমার সামনে কি বিভীষিকা! একটা মাথা বকবক করছে ও তার শরীরের বাকি অংশ মাটিতে কি যেন হাতড়ে বেড়াচ্ছে। আমার হতভম্ব অবস্থা দেখে নিত্যানন্দ বাবা বললেন, বুঝলি না তুই? ও তো আমৃত, মানে ওই যাকে তোরা জম্বি নাকি সব যেন বলে থাকিস। সেই বই পড়া ছোকরাটা হঠাৎ উঠে দাঁড়ালো। কাটা মুন্ডুটা হাতে তুলে মুন্ডুহীন দেহটার হাতে তুলে দিল। মুন্ডুটার কাটা অংশকে ধরের কাটা অংশের উপর ধরল লোকটা। মুন্ডু আর ধরের কাটা অংশ থেকে শিকড়ের মতো কি যেন বেরিয়ে এলো। তারপর তারা একসাথে জট পাকিয়ে শক্ত করে বসে গেল। কাটা অংশের খাঁজটা মাংসে পূর্ণ হয়ে গেল। এভাবেই কাটা মাথাটা আবার পুনরায় লেগে গেল ধরের সাথে। এই কিম্ভূত দৃশ্য দেখে বোধ হয় আর সহ্য হলো না, সংজ্ঞা হারালাম। ঘুম কখন ভেঙেছিল জানি না। সময়ের পাখি আমার মনে খাঁচা ছেড়ে অনেক আগেই পালিয়ে গেছে, তাই কত সময় পার হয়ে গেছে তাও জানি না। হল রুমে জ্ঞান ফিরেছিল আমার। জ্ঞান ফিরতেই মনে হলো যা দেখেছিলাম তা বোধহয় আমার স্বপ্ন ছাড়া কিছুই না। কিন্তু মনের সেই ধারণা ভাঙতে খুব বেশি দেরি হলো না। আমার দুই দিকে বসা দুই ব্যক্তিকে দেখে আমার মনের ধারণাটা অসাবধানে পড়ে যাওয়া কাঁচের গ্লাসের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই ব্যক্তি দুজন ছিল সেই কঙ্কালসার লোকটা আর বইতে মুখ গুঁজে রাখা ছোকরাটা। আমার জ্ঞান ফিরতে দেখে কঙ্কালসার লোকটা ফ্যাসফ্যাসে গলায় বলল, ও, আপনার জ্ঞান ফিরেছে? আপনি আজ বাড়ি চলে যান। দুদিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবেন। দেখছেন তো, আজ আমরা একটু ব্যস্ত রয়েছি। হঠাৎ ভাইব্রেট করে উঠল কঙ্কালসার লোকটির জামার পকেটটা।
সঙ্গে সঙ্গে সে হাঁটা দিল রুমটার দিকে এবং তাকে অনুসরণ করতে লাগলো ছোকরাটা। আমিও হাঁটা দিলাম লিফটের উদ্দেশ্যে। যেতে যেতে আমার চোখ এড়ালো না ছোকরাটার হাতের চারদিকে তৈরি হলুদ আলোর বলয়টা। তাহলে স্বপ্ন ছিল না সবটা? লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের সুইচ চাপলাম। লিফটের দরজা বন্ধ হবার আগেই হলরুমের দিক থেকে ভেসে এলো এক পশুর গর্জন। এবং তারপরেই এক পুরুষ কণ্ঠের আর্তচিৎকার। বুঝলাম আমার পরে বোধহয় অন্য কেউ ইন্টারভিউ দিচ্ছে। হালকা হাসি ফুটে উঠল আমার মুখে। গ্রাউন্ড ফ্লোরের রিসেপশনিস্ট আমায় দেখে হেসে বলল, যেহেতু পালাচ্ছেন না, ধরা যেতেই পারে আপনার চাকরিটা কনফার্ম। আমি সম্মতিসূচক মাথা নাড়লাম। তিনি আবার বললেন, নেকড়ে মানবটা কি বিভৎস না? আমার চাকরির প্রথম দিনে ওই রূপ দেখার সুযোগ হয়েছিল আমার। আমি অবাক হয়ে বলেছিলাম, আপনাকেও সাহসের পরীক্ষা দিতে হয়েছিল? উত্তরে হেসে তিনি বললেন, অফকোর্স, তা হবে নাই বা কেন বলুন? ভূত নিয়েই তো আমাদের কারবার। তার কথায় অবাক হয়েছিলাম সেদিন, কিন্তু আরো অবাক হলাম দিন 5 পরে অফিস জয়েন করে। ভেবেছিলাম আমার এই 30 বছরের জীবনে অনেক কিছুই দেখেছি আমি, কিন্তু এখন মনে হচ্ছে কিছুই দেখিনি। যেমন সেদিন দেখলাম জানলা দিয়ে একটা বাদুড় উড়ে এসে অফিস ঘরের একটা চেয়ারে বসলো, তারপর আমার চোখের সামনে তা একটা মানুষে বদলে গেল। তারপর একদিন দেখলাম এক মুন্ডুহীন মহিলা এক হাতে তার মুন্ডু, অন্য হাতে এক গোছা কাগজ নিয়ে আমার কাছে এলো। কাগজগুলো আমার টেবিলে রাখলো এবং অন্য হাতে ধরা মুন্ডুটা সুপ্রভাত বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি যে কেন পাগল হয়ে যাইনি বা চাকরি ছাড়িনি তা আমি নিজেই বুঝতে পারছি না। নানা অস্বাভাবিক ও ব্যতিক্রমী ঘটনার মধ্যে আমার কোম্পানিতে 2 মাস কেটে গেল। অনেক কিছু জানলাম সংস্থাটা সম্পর্কে। এই কোম্পানির সিইও নাকি একজন সাধক, 700 বছর বয়স নাকি তার। অমৃততন্ত্রের সাধনা করে তিনি নাকি অমরত্ব লাভ করেছেন। কিন্তু শিল্প যুগের পর তিনি দেখলেন সকলে নতুন প্রযুক্তিকে বরণ করে নিলেও সাধক সমাজ দিন দিন পিছিয়ে পড়ছে। তাই 200 বছর আগে তিনি এই কোম্পানি তৈরি করেছিলেন। এর প্রধান কাজ হলো বিভিন্ন অলৌকিক ও ভুতুড়ে কাণ্ডের তদন্ত করা এবং ক্ষতিকারক অতিপ্রাকৃত বস্তু বা ব্যক্তিকে নির্মূল করা। আবার নিরীহ অতিপ্রাকৃতিকের সংরক্ষণও এদেরই কাজ। তাই এই ব্রাঞ্চ অফিসে এত ভূত আর প্রেতের ছড়াছড়ি। ইতিমধ্যেই সেই কঙ্কালসার লোকটা এবং ছোকরাটার সঙ্গে ভালোভাবে পরিচয় হয়েছে আমার। ছোকরাটার নাম হলো নিরাজ। ও এক বহুরূপী। ও ইচ্ছে করলে নিজের বা অন্য একজনের রূপ পাল্টে দেখাতে পারে। ওকে দেখতে বছর 20-এর মনে হলেও ওর বয়স আসলে 200। ইন্টারভিউর দিন যে নেকড়ে মানব দেখেছিলাম ও দানবটার হাতে বিদ্ধ যে লাশটা দেখেছিলাম তা আসলে ওরই কারসাজি ছিল। আর কঙ্কালসার লোকটার নাম মুকুন্দলাল মাইতি। সবাই ওকে মাকু বলে ডাকে। ও হলো এক আনডেড অর্থাৎ আমৃত, রীতিমতো অমর। ওর শরীর কুচি কুচি করে কাটলেও সেই কাটা অংশ পুনরায় জোড়া লাগতে পারে। আগের জন্মে নাকি ও মানুষ ছিল, কোল্ড স্টোরেজে আটকা পড়ে মারা গিয়েছিল। তারপর থেকে যাযাবরের মতো ঘুরত। 2 বছর আগে এই কোম্পানি ওকে আশ্রয় দেয়। ওরাই আমাকে শিখিয়েছিল মায়ার ব্যাপারে। মায়া হলো শক্তির এক রূপ। সাধুরা এবং এমনকি ভূতেরাও এটা ব্যবহার করতে পারে।
ইন্টারভিউয়ের দিন যে আলোর বর্ষা দেখতে পেয়েছিলাম আমি, তাও ছিল মায়া দিয়েই তৈরি। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। সাধারণত কাগজপত্র নিয়েই কাজ কারবার ছিল আমার, কিন্তু হঠাৎ স্টাফ অল্প, তার জন্য আমাদের ব্রাঞ্চ হেড বাবা নিত্যানন্দ আমাকে আউটিংয়ে পাঠালেন। নীরাজ ও মাকুকে সঙ্গে নিতে হলো আকাঙ্ক্ষাপুর নামে এক গ্রামের অলৌকিক ঘটনার তদন্তের জন্য। কোম্পানির হয়ে প্রথম আউটিং এটা আমার, তাই বারণ করতে পারলাম না। আর যা করার তা তো নীরাজ আর মাকুই করবে। ওই দিন বিকেলে বেরিয়ে গেলাম আমরা। ঠিক হলো আমরা নামবো গ্রামটা থেকে একটু দূরে, তারপর গ্রামের বাইরে এক গেস্ট হাউসে থাকব। একটু ভয় ভয় লাগছিল আমার, হাজার হোক এক ভুতুড়ে গ্রামে তদন্ত করতে যাচ্ছি। কিন্তু যখন মাকুর কাছে শুনলাম যে গত 1 মাসে প্রায় 6000 জনের ছিন্ন ভিন্ন মৃতদেহ আবিষ্কার হয়েছিল সেখান থেকে, তখন আমার ভয় আতঙ্কে রূপান্তরিত হতে বেশি সময় নেই। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যে যখন আমাদের গাড়িটা স্টিল কংক্রিটের জঙ্গল থেকে বিদায় নিয়ে সবুজ গাছগাছালির জঙ্গলে প্রবেশ করলো, তখন আমার আতঙ্কটা একটু কমলো বইকি। ঘন্টা 2-এর মতো লাগলো গ্রামে পৌঁছতে। ছবির মতো সুন্দর গ্রামটা, যেন কোনো বিশ্ববরেণ্য শিল্পী তুলির আঁচড়ে প্রাণ প্রতিষ্ঠা করেছেন এই গ্রামটাতে। এদিক ওদিক বড় গাছের ছত্রছায়ায় ধীরে ধীরে বেয়ে উঠেছে ছোট গাছগুলি। ঘন সবুজ পাতা অলংকার হয়ে শোভা বর্ধন করছে তাদের। আর সবুজাভ গ্রামের বুক চিরে বয়ে গেছে এক সরু খাল। খালের বুকে এক ডিঙি নৌকায় বসে আনমনে কি একটা ভাবছে এক মাঝি। আর এই খালেই নাকি কিছুদিন আগে ভেসে উঠেছিল 7-7টা মানুষের মৃতদেহ। অক্ষত ছিল না দেহগুলো, প্রতিটা শরীর থেকে হাত পা কারা যেন পাশবিক বলে উপড়ে নিয়েছিল। আকাঙ্ক্ষাপুরের সরু খালের পরিষ্কার জল নাকি রক্ত জবার মতো লাল হয়ে উঠেছিল সেদিন। গ্রামের মানুষ আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখালেন। গ্রাম পরিদর্শনের শেষ পর্যায়ে যখন আমরা খালের ধারে আসছিলাম, তখন আসল ঘটনাটা শুরু করলেন। মাসখানেক আগের কথা। এইখানেই মাছ করতে এসেছিল শুভঙ্কর ময়রার ছেলে শুভজিৎ ময়রা। মাছ ধরতে যাবার আগেই নাকি তাকে শেষ দেখা গিয়েছিল, আর খুঁজে পাওয়া যায়নি তাকে। খুব শোরগোল হলো, সারা গ্রামে খোঁজা হলো, কিন্তু শুভজিতের দেখা পাওয়া গেল না। সপ্তাহখানেক কেটে গেল। সবাই ভেবে নিল পাওনাদারের ভয়ে শুভজিৎ গ্রাম ছেড়ে আত্মগোপন করেছে। কিন্তু তারপর ঘটল ঘটনাটা। একসাথে গ্রামের 4 ছোকরা যেন বেমালুম বেপাত্তা হয়ে গেল। কোনো খোঁজ পাওয়া গেল না তাদের। তাদের ব্যাগপত্র, জামা কাপড় সবই বাড়িতে রয়েছে। গ্রামবাসীদেরও কেমন যেন গা ছমছম করতে লাগলো। সবসময় তাদের মনে হতে লাগলো কারা যেন একটা তাদের উপর নজর রাখছে। মনে হতে লাগলো গাছগাছালির আড়াল থেকে কারা যেন সবসময় নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে তাদের দিকে। নানা রকম শব্দ শুনতে লাগলো তারা। মাঝে মাঝেই খালের দিক থেকে আসতে লাগলো হাড় হিম করা চিৎকার। যদিও হঠাৎ করে থেমেও যেত শব্দটা, যেন একটা গলা টিপে রুদ্ধ করে দিত কণ্ঠটাকে। আবার কখনো গভীর রাতে জানালার বাইরে থেকে শোনা যেত একদল কিশোরের গলায় খিলখিল হাসি। কখনো হাসিটা আসতো খাটের তলা থেকে, যেন একদল কিশোর সেখানে বসে খুনসুটি করছে।
অস্বাভাবিক সরু গলায় সেই কণ্ঠগুলি বলতো, এসো এসো, খেলবে এসো আমাদের সাথে। কণ্ঠটা কেমন যেন অস্বাভাবিক, যেন কণ্ঠটার মধ্যে কোথায় একটা তীব্র কষ্ট লুকিয়ে থাকত। মনে হতো কণ্ঠগুলির মালিকদের বুকের কোনো গহীন অন্দরে চাপা পড়ে আছে একরাশ বেদনা। তারপর গত সপ্তাহে আর এক জেলে এবং গত পরশু এক ঝিও বেপাত্তা হয়ে যায়, এবং গতকাল তাদের সকলের খণ্ড বিখণ্ড দেহ পাওয়া যায় এই খালে। এত কাণ্ডের পর স্বভাবতই পুলিশ ডেকেছিল ওরা, আর পুলিশই আমাদের সংস্থাকে নিয়োগ করেছে এই ঘটনাটাকে অলৌকিক দৃষ্টিকোণ থেকে একবার ঝালিয়ে নেবার জন্য। আমরা সকলে খালের পাশে দাঁড়িয়েছিলাম। খালের স্পষ্ট স্ফটিক জল দেখে মনেই হয় না এই জল গতকাল রক্তবর্ণ ধারণ করেছিল। গ্রামের মোড়ল অনেক আগেই প্রস্থান করেছেন। যাবার আগে তিনি একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে গেলেন। খালের থেকে অনতি দূরে এক কুঁড়ে ঘর রয়েছে, সেখানে নাকি এক তান্ত্রিক থাকত। মাসখানেক আগে সে গ্রাম ছেড়ে চলে যায়। খালপাড়ে দাঁড়িয়ে তার কথাই ভাবছিলাম। তান্ত্রিকের আস্তানা একবার ঘুরে আসবার কথা নীরজকে বলতে যাচ্ছিলাম, তার আগেই নীরজ বলে উঠল, চলুন তো দেখি তান্ত্রিক মশাই, এর বাড়িটা একটু দর্শন করে আসি। মোড়লের কাছ থেকে বাড়ির অবস্থান ইতিমধ্যেই শুনে রেখেছিলাম। খালপাড় থেকে দক্ষিণে এক প্রকাণ্ড বুড়ো বটগাছের পাশে ছিল বাড়িটা। আমরা মিনিট 5 মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। সবুজাভ এই গ্রামের পাশে কুঁড়ে ঘরটা ছিল একদম বেমানান। বাড়ির চারিদিকের মাটি একদম কালো, চারদিকের গাছপালাগুলো শুকিয়ে মৃতপ্রায়। অনুবীক্ষণ যন্ত্রে সুস্থ সবল কোষের মধ্যে একটি মৃত কোষ যেমন দেখতে লাগে, তেমনি যেন বেমানান দেখতে লাগছিল এই সুন্দর গ্রামের বুকে এই কুৎসিত কুঁড়ে ঘরটাকে। ঘরটাতে যে কেউ থাকে না তা বাইরে থেকে দেখলেই বোঝা যায়। তালা ঝুলছে ঘরের দরজায়, তা সত্ত্বেও জোরে একবার হাঁক দিল নীরজ। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? দুবার ডাকার পরও কেউ জবাব দিল না। তারপর নীরজ মাকুকে বলল দরজায় লাথি মারতে। কঙ্কালসার মাকুর এক লাথিতে ধড়মড় করে পড়ে গেল দরজাটা। ভিতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। একেবারে ফাঁকা পুরো ঘরটা, কিন্তু ঘরটাতে ঢুকতেই গা ছমছম করে উঠল খানিকটা, যেন কোনো নিষিদ্ধ এলাকায় বিনা অনুমতিতে প্রবেশ করে ফেলেছি। ঘরটাতে ঢুকে সাধারণত শান্ত ও নীরস নীরজেরও ইন্দ্রিয় সতেজ হয়ে উঠেছে। উত্তেজিত গলায় ও বলল, এই ঘরে নিশ্চয়ই কিছু আছে, আমি স্পষ্ট টের পাচ্ছি। ওরা ওদের কাজে লেগে গেল। প্রথমে ঘরের 4 কোণায় 4টে মায়া ডিটেক্টিং ক্যামেরা লাগালো। বেশিরভাগ অলৌকিক এন্টিটি মায়া দিয়ে তৈরি, তাই ক্যামেরার দৃষ্টির সীমার মধ্যে অলৌকিক বস্তু আসলে তা দেখা যাবে, আর বস্তুটিকে দেখা যাবে হলুদ রঙের শেডে। যার শরীরে মায়া যত বেশি থাকবে তাকে তত হলুদ দেখাবে রেকর্ডিংয়ে। তারপর 2টো ভয়েস রেকর্ডার বসাবো ওরা। আমার কোনো কাজ ছিল না, আমি চুপ করে দেখছিলাম ওদের কাজ। ঘরের কোনায় কাঠের পাটাতন রাখা, কি মনে হতে ওর উপর উঠে দাঁড়ালাম। মচ করে একটা শব্দ হলো, সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো কর্মরত মাকু। আমি ওকে আশ্বস্ত করতে বললাম, ও কিছু না, পচা পাটা। আমি শব্দটা শেষ করতে পারলাম না, তার আগেই মচমচ করে শব্দ করে আমার একটা পা ঢুকে গেল পাটাতনের মধ্যে। চিৎকার করে উঠেছিলাম আমি, তা শুনে ওরা আমাকে উদ্ধার করলো। তারপর পাটাতন তুলে এক সুড়ঙ্গের আবিষ্কার করলাম আমরা। অনেক পরামর্শের পর ঠিক হলো নিচে যাব আমি ও মাকু, নীরজ থাকবে উপরে। নিচে নামার 2 মিনিট পর আমরা ওকে হাঁক দেব যে সব ঠিক আছে কিনা। 5 মিনিটের মধ্যে আমাদের কোনো সাড়া না পেলে নীরজ অফিসে যোগাযোগ করবে সাহায্যের জন্য। সরু সুড়ঙ্গ দিয়ে নিচে নামতে শুরু করলাম আমি ও মাকু।
মাকুর মাথার কাছে এক হলুদ আলোর গোলক ভাসছে। আলোর মশালের মতো কাজ করছে ওটা। মাকু নিজের মায়া ব্যবহার করে ওটা বানিয়েছে। যতক্ষণ ওতে মায়া সরবরাহ করা হবে ততক্ষণ বাল্বের মতো জ্বলবে ওটা। মায়ার গোলকের আলোয় ধীরে ধীরে নিচে পৌঁছলাম আমরা। মাকু আমার সামনে রয়েছে কারণ ও অমর। কোনো কিছু ওকে আক্রমণ করলেও ওর কিছু হবে না, কিন্তু পালানোর সুযোগ পাবো আমি। কিন্তু কিছুই আক্রমণ করলো না আমাদের। সুড়ঙ্গ পার হয়ে মাটির নিচে সুপ্রশস্ত এক ঘর পেয়েছিলাম আমরা। গোলকের আলোয় চারিদিকে তাকিয়ে সন্দেহজনক কিছুই চোখে পড়ল না, তাই নীরজকে হাঁক দিয়ে জানালাম, সব ঠিক আছে, নিচে নেমে এসো, এদিকে সব ঠিক আছে। আমার কথায় হয়তো নীরজ নামতে শুরু করেছিল ও আস্তে আস্তে ঘরটা একটু পরিদর্শন করতে থাকলাম আমরা। ওপরের ঘরটা থেকে নিচের ঘরটা অনেক বড়। রুমের ঠিক মাঝে একটা মাটির আসন বানানো। সেই আসন ঘিরে লাল কালিতে অনেক নকশা আঁকা। আবার বড় ঘরটার আরো ছোট ছোট 6টা ঘর। ঘরগুলির বিশেষত্ব এই যে ঘরগুলিতে জেলখানার গারদের মতো লোহার শিক লাগানো। ততক্ষণে নীরজ নিচে নেমে এসেছে। নিচে নেমেই স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো নকশাটার দিকে। তারপর শান্ত গলায় বলল, পিশাচ, এখানে পিশাচ সাধনা হয়েছিল। আমি আর মাকু অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওর দিকে। আমাদের দৃষ্টি উপেক্ষা করে নীরজ এগিয়ে গেল নকশার দিকে। ঝুঁকে পড়ে কি একটা দেখতে লাগলো। আমি পাশে দাঁড়ালাম ওর। ও নকশাটা ভালো করে পরীক্ষা করতে থাকলো এবং হঠাৎ বলে উঠল, যা ভেবেছিলাম, রক্ত দিয়ে আঁকা নকশাটা। এখন প্রশ্ন হচ্ছে, রক্তটা কার? কোনো জন্তুর নাকি মানুষের? নকশার ঠিক মাঝ বরাবর ময়লা কাপড়ে কি যেন একটা ঢাকা ছিল। কি মনে হতে কাপড়টা তুলতে গেলাম। নীরজ আমাকে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কাপড়টা আমি তুলে ফেলেছি। নীরজের রাগী কণ্ঠ শোনা গেল, এইসব জায়গায় এসে হুটহাট কোনো কিছুতে হাত দিতে নেই। আত্মরক্ষা ট্রেনিংটা নাওনি নাকি? এখন যদি কিছুতে ভর করে? বকবক করেই চলছিল নীরজ, কিন্তু কিছুই কানে গেল না আমার। কারণ আমি বিস্ফারিত নেত্রে তাকিয়ে আছি কাপড়ের নিচে রাখা কতকগুলো জিনিসের দিকে। চিনি আমি ওগুলোকে। ক্লাস 12-এর বায়োলজি বইতে যে হিউম্যান অ্যানাটমির অধ্যায় আছে তার একটা পাতায় দেখেছিলাম আমি ওইগুলিকে। ক্লাভিকেল। হ্যাঁ, বুকের একটু ওপরে কাঁধের পাশে একটা হাড়ের নাম ওটা। কাপড়ের নিচে ছিল 12টি ক্লাভিকেল হাড়, অর্থাৎ অন্ততপক্ষে 6 জনের দেহ থেকে নেওয়া এই 6 জোড়া হাড়। শুধু তাই নয়, হাড়গুলো কেমন যেন একটু ছোট, যেন প্রাপ্তবয়স্ক মানুষের হাড় নয় ওটা। নীরজও ততক্ষণে চুপ করে গেছে। হয়তো ওরও চোখে পড়েছে। ও আমার হাত থেকে কাপড়টা নিয়ে হাড়গুলিকে আবার ঢেকে দিল। শান্ত সরু গলায় বলল, এটাই আমাদের বাস্তবতা। যত তাড়াতাড়ি এটাকে মেনে নিতে পারবে ততই ভালো। এই তন্ত্রমন্ত্রের দুনিয়ায় স্নেহ, ভালোবাসা এইসবের কোনো জায়গা নেই। ঈর্ষা, বর্বরতা, নিষ্ঠুরতায় পূর্ণ এই দুনিয়ার অলিগলি। মিনিট 10-এর মধ্যে বেরিয়ে এলাম আমরা ওখান থেকে। নীরজ আর মাকুর মধ্যে কোনো বিকার নেই, যেন প্রতিনিয়ত এমন দৃশ্য ওরা দেখে আসছে। রাত 10টা বেজে গেল গেস্ট হাউসে উঠতে, যদিও মাকু এখনো আসেনি। কুঁড়ে ঘরের চারদিকে বর্তনী কাটার জন্য এখনো গ্রামে রয়েছে। বর্তনী কাটার উদ্দেশ্য হল, যদি ও বাড়িতে কোনো অলৌকিক শক্তি থাকে যাতে তা বর্তনী পার করে গ্রামের লোকেদের উত্ত্যক্ত করতে না পারে।
সার্ভিলেন্সের সিস্টেম তৈরি করতে আমাদের প্রায় রাত 1টা বেজে গেল। ঘুমিয়ে পড়লাম আমরা। খুব বীভৎস একটা স্বপ্ন দেখেছিলাম সেই রাতে। সেই ভূগর্ভস্থ ঘরটার সংলগ্ন একটা রুমে আটকে পড়েছি আমি। শরীর এতই দুর্বল যে একটা আঙুলও নাড়তে পারছিলাম না। ক্ষুধা এবং তৃষ্ণায় বুক যেন ফেটে যাচ্ছে। এমন সময় ঘরটায় একটা প্রকাণ্ড দানবীয় মূর্তি দেখা গেল। অন্তত 6 ফুট হবে তার উচ্চতা। লাল উত্তরীয় তার গায়ে, লাল টকটকে চোখের রং। লোকটা আমার কাছে এসে হাত জোড় করে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আর অপেক্ষা নয় মা, তোর জন্য বলির ব্যবস্থা আজ করব আমি। এই বলে একটা খড়গ বসিয়ে দিল আমার বুকে। ফিনকি দিয়ে রক্ত পড়তে লাগলো ক্ষতস্থান থেকে, আর সেই রক্ত একটি বালতিতে জমা করতে লাগলো লোকটি। দেখতে দেখতে বালতি ভরে উঠল রক্তে। সর্বশক্তিতে চিৎকার করার চেষ্টা করেছিলাম আমি, কিন্তু চিৎকার বের হচ্ছিল না আমার মুখ দিয়ে। যেন যেন প্যারালাইজড হয়ে গিয়েছে আমার পুরো শরীর। আবার গগন বিদারী চিৎকার করে উঠল লোকটি, তোর হাড়ও আনছি তোর জন্য। এই বলে একটি ছোরা বের করে লোকটি আমার কাঁধ আর বুকের ঠিক মাঝখানে বসিয়ে দিল, যেন ছোরাটা ব্যবহার করে উপড়ে ফেলার চেষ্টা করছে হাড়টা। ক্লাভিকেল। অর্ধ সচেতন এবং জীবন্ত অবস্থায় আমি অসহায় চোখে তাকিয়ে আছি ছোরাটার দিকে। এমন সময় ভেঙে গেল দুঃস্বপ্নটা। ধর্মর করে উঠে বসার চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। যেন আমার দেহের প্রতিটা মাংসপেশি অসাড় এবং নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। স্বপ্নে যেমন নিস্তেজ হয়ে পড়েছিলাম তেমনি পড়ে রয়েছি এখন। চোখ আর ঠোঁট নাড়াতে পারছি, কিন্তু নাড়াতে পারছি না অন্য কোনো মাংসপেশি। গেস্ট হাউসে নিজের রুমে শুয়ে আছি আমি। দুই পাশে 2 রুমে নীরজ আর মাকু ঘুমোচ্ছে। চিৎকার করে ওদের ডাকার চেষ্টা করলাম, ঠোঁট নড়ল, কিন্তু হালকা মৃদু শব্দ ছাড়া কোনো শব্দ বের হলো না মুখ দিয়ে। স্লিপ প্যারালাইসিস। হ্যাঁ, এই অবস্থাটাকে এই নামেই ডাকা হয়। এতে চোখের মনি আর ঠোঁট ব্যতীত কোনো মাংসপেশি নাড়ানো যায় না। হঠাৎ একটা খিলখিল হাসির শব্দ এলো আমার খাটের তলা থেকে। যেন কোনো এক কিশোরের মিষ্টি হাসির শব্দ ওটা। গাটা শিরশির করে উঠল। মনে হতে লাগলো এই রুমে আমি একা নই। আমার মাথার কাছে কে যেন দ্রুত কিন্তু সন্তর্পণে হাঁটাহাঁটি করছে। কিছু একটার উপস্থিতি আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু মাথা ঘুরিয়ে যে শব্দের উৎস কি তা দেখব সে ক্ষমতা আমার মধ্যে ছিল না। হঠাৎ এক কণ্ঠ শোনা গেল আমার কানে, মিষ্টি অল্প বয়স্ক কণ্ঠ। কেমন লাগলো স্বপ্নটা? ভালো না? জিভ নাড়াতে পারছিলাম না, তাই ঠোঁট নাড়িয়ে অনেক কষ্টে বললাম, তুমি। আবার খিলখিল হাসি শোনা গেল অপর পক্ষ থেকে। হাসি হাসি কণ্ঠে বলল, ওই ঘরে তুমি যাদের হাড়ের স্তূপ দেখেছিলে আমি তাদেরই একজন। তারপর আবার হাসি হাসি গলায় বলল, কাল রাতে ওই বাড়িতে এসো কিন্তু, নইলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন বল এলো আমার হাতে এবং পায়ে। হুড়মুড়িয়ে উঠে পড়লাম আমি। পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। সারা রাত আর ঘুম হলো না। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম এই কণ্ঠের মালিকের কথা। পরের দিন নীরজ বা মাকু কাউকেই বলিনি রাত্রের ঘটনাগুলোর কথা। বললে হয়তো ঠাট্টা করতো ওরা। ঘরটাতে যে ক্যামেরাগুলো লাগানো হয়েছিল তাতে উল্লেখযোগ্য তেমন কিছুই পাওয়া যায়নি, কিন্তু রেকর্ডে কিছু শব্দ শোনা গেল, যদিও খুবই মৃদু,
কিন্তু মন দিয়ে শুনলে বোঝা যায় ওগুলো একদল অল্প বয়স্ক ছোকরার খিলখিল হাসির শব্দ। বেলা 10টায় গেস্ট হাউস থেকে আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের মোড়ল আমাদের সঙ্গ দিল। তার কাছেই শুনলাম গত 1 মাসে প্রথমবার তাদের সাথে কোনো ভৌতিক উপদ্রব হয়নি। মোড়লের কথায় আমাদের বুঝতে বাকি থাকতো না যে সকল সমস্যার গেড়ো ওই বাড়িটা। আমরা আরেকবার বাড়িটা ঘুরে দেখবার জন্য এগিয়ে গেলাম। যতই বাড়িটার দিকে এগিয়ে যেতে থাকলাম ততই আমার অস্বস্তি বাড়তে থাকলো। আমি নীরজকে উদ্দেশ্য করে বললাম, সিনিয়র কাউকে ডাকলে ভালো হয় না? আমাদের পক্ষে একটু রিস্কি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? প্রশ্নটার জবাব নীরজ না দিয়ে মাকু ফ্যাসফ্যাসে গলায় বলল, তুমি তো নতুন, তাই জানো না। আমাদের অর্থাৎ এই জুনিয়রদের কাজ হলো ঘটনাটা সম্পর্কে সব তথ্য সংগ্রহ করা। হ্যাঁ, এবং আমাদের সংগ্রহিত তথ্য ব্যবহার করে আমাদের যে সিনিয়র কর্মচারী রয়েছেন তারা সলভ করবে কেসটা। মাকুর কথা শেষ হতেই নীরজ বলে উঠল, চিন্তা নেই, আরে যদি দেখি বিপদের কোনো সম্ভাবনা আছে তাহলে যত দ্রুত সম্ভব সেখান থেকে পালিয়ে আসবো আমরা। হাজার হোক মাকুর মতন তো অমর নই। হ্যাঁ, একবার যদি জীবন পাখি উড়ে যায় তাহলে তো গেল। কথা বলতে বলতে পায়ের গতি বাড়ালো ওরা। আমি ওদের অনুসরণ করে চলতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে ঘরের সামনে পৌঁছে গেলাম। ওরা ভিতরে প্রবেশ করল। ভিতরে যেতে মন কিছুতেই চাইছিল না। নিজেকে যেন হরিণ ছানা মনে হতে লাগলো, এবং ঘরটার ভাঙা দরজাটা যেন একটা সিংহের গুহা। তা সত্ত্বেও এক পতঙ্গ যেমন সম্মোহিত হয়ে আলোর উৎসের দিকে উড়ে যায়, তেমনি আমিও চললাম বাড়ির মধ্যে। ঘরে প্রবেশ করে দেখলাম ওরা ইতিমধ্যে সুড়ঙ্গে প্রবেশ করেছে। আমি সুড়ঙ্গে প্রবেশ করতেই কণ্ঠটা কানে এলো, নীরজের গলা, যা আমাকে উদ্দেশ্য করে বলছে, কি হে, আরে চিৎকার করছি, সাড়া দিচ্ছ না কেন? আমি অবাক হয়ে বললাম, কই, আমার কানে তো কিছু এলো না। এবার শোনা গেল নীরজের বিস্মিত কণ্ঠ, কি বলো হে, চিৎকার করে ডাকছিলাম আমি। এই বলে সে সুড়ঙ্গের মাথায় আমার কাছে চলে এলো। তারপর আমাকে সুড়ঙ্গের মুখে ওপরের ঘরের দিকে দাঁড়াতে বলল। আমি ওর কথা মতো দাঁড়ালাম, কিন্তু দাঁড়াবার পর এক বিচিত্র ব্যাপার লক্ষ্য করলাম। সুড়ঙ্গের দিকে দাঁড়ানো নীরজের মুখ নড়লেও কোনো শব্দ আমার কানে আসছে না, যেন সুড়ঙ্গের মুখে কোনো অদৃশ্য দেওয়াল রয়েছে যে সকল শব্দ শোষণ করে নিচ্ছে। নীরজ আমাকে হাত দিয়ে সুড়ঙ্গের ভেতরে আসার ইশারা করল। সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করতেই এবার নীরজের কণ্ঠ শোনা গেল, বুঝতে পারলে না? সুড়ঙ্গের মুখে মায়ার তৈরি এক অদৃশ্য দেওয়াল রয়েছে, যার কাজ ছিল নিচের ঘরে যে পৈশাচিক কর্মকাণ্ড হতো তার শব্দ যেন ওপরে না আসে, আর গ্রামবাসী যেন জানতেও না পারে। আমি প্রশ্নসূচক স্বরে বললাম, কি ধরনের কর্মকাণ্ড? নীরজের শান্ত কণ্ঠ শোনা গেল, বলি হতো, কোনো পিশাচ দেবীর পুজোর জন্য বলি দেওয়া হতো ওখানে। কিন্তু এই কাপড় ঢাকা হার এবং জেলের গড়াদের মতন রুম দেখলে মনে হয় বলি একমাত্র কাজ নয় যা ওখানে করা হতো। ওপরের ঘরের মতোই এবারে ওরা নিচের ঘরে কাজ শুরু করলো। ওখানে ওরা ক্যামেরা বসালো, কতগুলো লাইটও বসানো হলো সেখানে, এবং গত দিনের মতো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অকমার ঢেকির মতো দেখতে লাগলাম ওদের কাজ। কিন্তু হঠাৎ একটা ঘড়ির আওয়াজে মুখরিত হয়ে উঠল ঘরটা। নীরজ ও মাকুর কাজ থেমে গেল। আমার মতোই ওরাও চারদিকে তাকাতে লাগলো আর দেখতে লাগলো শব্দের উৎসটা ঠিক কোথায়। কিন্তু একটাও ঘড়ি নেই নিচের ঘরে, আর আমরাও কোনো ঘড়ি আনিনি। কিন্তু
এই বিষয়টা নিয়ে বেশিক্ষণ চিন্তা করতে হলো না আমাদের, কারণ ইতিমধ্যেই অন্য এক চিন্তার কারণ এসে হাজির হলো। পচা মাংসের মতো এক গন্ধে পূর্ণ হয়ে উঠেছে ঘরটা। ঠিক তখনই ঘটল ঘটনাটা। শরীরের প্রতি শিরা উপশিরা দিয়ে যেন এক শীতল শিহরণ বয়ে গেল। খুব অদ্ভুত অনুভূতিটা। বড় দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে যেন শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে এক শীতল পরশ বয়ে যায়, বা যে মুহূর্তে কোনো পাখি অনুভব করে পাতার আড়ালে লুকিয়ে থাকা এক শিকারী তার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, সেই মুহূর্তে যে শিহরণ তার শরীর দিয়ে বয়ে যায়, আমার অনুভূতিটাও সেই রকম। ঠিক যেন কয়েক মুহূর্ত পরেই এক অনর্থ ঘটবে। নীরজ ও মাকু বোধহয় অনুভব করেছিল শিহরণটা, কারণ ওদের চোখেও আতঙ্কের চাউনি ফুটে উঠেছে। এই ঘটনার অভিজ্ঞতা হয়তো আগেই ছিল ওদের, তাই সামলে নিতেও বেশি সময় লাগলো না। নীরজ মাকুকে চোখে কি একটা ইশারা দিল, তাতে ও পকেট থেকে একটা সাদা গুঁড়ো বের করে তা দিয়ে একটা বড় বৃত্ত কেটে দিল। নীরজ আমার কাছে এসে নিচু গলায় বলল, ওই বৃত্তের মধ্যে দাঁড়াও। যাই হোক না কেন, যাই দেখো না কেন, ভয় পেয়ে চিৎকার করবে না। আর যদি চিৎকার করে ফেলো তাহলে যত দ্রুত সম্ভব ওপরে উঠে যাবে, আমাদের জন্য অপেক্ষা করবে না। আর কানে এই রিসিভারটা দিয়ে নাও, আলাদা হয়ে গেলে যোগাযোগ করা যাবে। আমি কানে রিসিভারটা গুঁজে দিলাম, ওরাও নিজেদের কানে গুঁজে নিল। বৃত্তের মধ্যে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে থাকলাম আমরা, যেন শিকলে বাঁধা একদল শিকার আমরা। পচা মাংসের গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠেছে। ঘরটার সঙ্গে যে 6টা জেলখানার মতো ঘর ছিল, তার থেকে এক অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন তীব্র যন্ত্রণায় কেউ দাঁতে দাঁত চেপে ফোঁস করছে। যেন এই ঘরগুলিতে কোনো জন্তু আহত হয়ে পড়ে আছে। তীব্র ফোঁসফোঁসানির মধ্যে হঠাৎ এক কিশোরের গলায় খিলখিল হাসিও ভেসে আসছে। হঠাৎ গারদের দরজায় এক দৃশ্য দেখে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। গারদের দরজার কোনায় দাঁড়িয়ে উঁকি দিচ্ছে এক কিশোর মূর্তি। ঘরের ভিতর লাগানো আলোয় তার মুখ ও হাতের অংশ দেখা যাচ্ছে। পচন ধরেছে সেই মুখে। পচা ও গলা মাংসের মধ্যে এদিক ওদিক ফুটে উঠেছে পেশি ও হাড়। এক বাদামি রঙের তরল মুখ বেয়ে টপ টপ করে নিচে পড়ছে। বাকি 5 জায়গায় আরো 5 জন কিশোরের পচা গলা মুখ ফুটে উঠল। ওদের চোখের কোটরের মধ্যে মরা মাছের মতো চোখগুলি এদিক ওদিক ছোটাছুটি করছে, যেন ওরা বুঝতে পেরেছে কেউ আছে ঘরটাতে, কিন্তু দেখতে পাচ্ছে না। বোঝা গেল মাকুর বানানো বৃত্তের কারসাজি এটা, যার জন্য ওরা দেখতে পাচ্ছে না আমাদের। আমি নিজের সকল ইন্দ্রিয় যতটা সম্ভব শান্ত করে রাখবার চেষ্টা করলাম, ফলে এত বিভৎস দৃশ্য দেখেও আমার মুখ দিয়ে এতটুকু আওয়াজ বের হয়নি। আর আমি জানি ওদের কবলে পড়লে কাল খালে ভেসে উঠবে আমাদের খণ্ড বিখণ্ড দেহ। এত সতর্কতা সত্ত্বেও ভুল হলো আমাদের। ওই ভুলটার দায়ভার যায় মাকুর উপর। ভারী বুট জুতো পড়েছিল সে। অসাবধানতাবশত পাটা নাড়াবার সময় বুটের কোনাটা পড়ল সাদা গুঁড়ো দিয়ে তৈরি বৃত্তটার উপরে, ফলে বৃত্তের পরিধি থেকে খানিকটা গুঁড়ো উঠে গেল। সঙ্গে সঙ্গে কিশোরগুলোর ছোটাছুটি করা চোখগুলো স্থির হয়ে গেল আমাদের উপরে। এক বিষাক্ত হাসি ফুটে উঠল ওদের মুখে। মিষ্টি কণ্ঠে ওদের মধ্যে কেউ একজন বলে উঠল, এসো, কিন্তু এসো আমাদের সাথে। আমি প্রতিক্রিয়া দেবার সময় পেলাম না।
হ্যাঁচকা টান অনুভব করলাম হাতে। দেখলাম এক মুহূর্ত নষ্ট না করে আমার হাত ধরে নীরজ সুড়ঙ্গের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে আরম্ভ করেছে। মাকুও দৌড় দিল, কিন্তু সুড়ঙ্গের দিকে নয়, ঠিক তার উল্টো দিকে, যেদিকে কিশোরগুলি ছিল। ততক্ষণে আমরা সুড়ঙ্গ বেয়ে উপরের দিকে উঠতে আরম্ভ করেছি। ওঠার ঠিক আগের মুহূর্তে আর চোখে তাকিয়ে দেখলাম মাটিতে লুটিয়ে পড়েছে মাকু। 6 কিশোর ঘিরে ধরেছে তাকে। তার মধ্যে একটা কিশোর হ্যাঁচকা টানে উপরে নিল মাকুর পা। মাকুর পরিণতি কি হলো তার দেখা হলো না। আমরা হুড়মুড়িয়ে ওপরের ঘরে উঠে এলাম। উঠেই নীরজ কি একটা মন্ত্র পড়তে পড়তে পাটাতন ঘিরে এক বৃত্ত এঁকে দিল। ওর বৃত্ত আঁকার সঙ্গে সঙ্গেই ও পাশ থেকে কে একজন হুমড়ি খেয়ে পড়ল পাটাতনের উপর। কিন্তু এটা পার করে ওপরে উঠে আসতে পারল না। ধপাস করে মেঝেতে বসে পড়ল নীরজ, আর তার পাশে আমি। আতঙ্কিত স্বরে নীরজকে বললাম, কিন্তু মাকু? আমি শেষ করার আগে নীরজ বলল, ও যে অমৃত, ভুলে গেলে নাকি? আগুন ছাড়া কোনো পদ্ধতিতে ওকে মারা সম্ভব নয়। নীরজ এবার রিসিভারে মাকুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল। দুবারের চেষ্টার পর স্পিকারে শোনা গেল মাকুর গলা। ভাগ্যিস 2 হাত ছিঁড়ে নেওয়ার আগে কলটা ধরেছি। নীরজ শুকনো হাসি হেসে বলল, তা কয় টুকরো হলো তোমার? মাকু বলল, কি জানি, 20 পরে আর গুনিনি। আবার নীরজ প্রশ্ন করল, কি করেছে ওরা? মাকু উদ্ভ্রান্ত স্বরে বলল, সেটা বলে বোঝানো কঠিন। মানে? 4 জনের মধ্যে 2 জনের হাতে আমার পা, ও আর ওই 2 জনের হাতে আমার হাত। আমার হাত ও পাকে তরবারির মতো ব্যবহার করে যুদ্ধ খেলছে ওরা যেন। উত্তরে কিছুই বের হলো না আমার ও নীরজের মুখ দিয়ে। বোধহয় দৃশ্যটা মনে মনে কল্পনা করতে পারলাম না। এভাবে প্রায় কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ মাকুর ভয়ার্ত চিৎকার শোনা গেল, আর তারপরেই একটা ধাম শব্দ। স্কুলে গোলা ছোঁড়া প্রতিযোগিতার গোলা মাটিতে পড়লে যেমন শব্দ হয়, তেমনই শব্দ। বুঝলাম, তরবারির পর এবার গোলা ছোঁড়া কম্পিটিশন শুরু করেছে ওরা। আর গোলার জায়গা নিয়েছে মাকুর মাথা। আরো কিছুক্ষণ কেটে গেল। তারপর এক ঘড়ির ঘন্টার শব্দ এলো স্পিকার থেকে। তারপর কিছুক্ষণের নীরবতা। মাকুর কণ্ঠ আবার ভেসে এলো, মনে হয় ওরা চলে গেছে, তোমরা আসতে পারো, কিন্তু সাবধানে। আমরা সাবধানে নিচে গেলাম। আমার হাতে লাঠি, আর নীরজ মায়ার বর্ষা নিয়ে তৈরি। কিন্তু নিচে নামার পর মাকুর শতখণ্ড দেহ ছাড়া আর কিছু চোখে পড়ল না। বোঝা গেল, প্রথম ঘড়ির আওয়াজে ওরা আসে এবং দ্বিতীয় আওয়াজে চলে যায়। মাকুর দেহের বিভিন্ন অংশ এক জায়গায় জড়ো করলাম আমরা। এক তাল মাংসের উপর মাকুর বকবক করতে থাকা মাথাটা বেশ বিদঘুটে লাগলো। এরপর মাংসের দলাটা আরো একত্রিত হলো। তারপর ধীরে ধীরে মানব আকৃতি ধারণ করলো। ছিন্ন মস্তকও লেগে গেল দেহের সাথে। পুনরায় আগের রূপ ফিরে পেল মাকু। এবার তার মুখ দিয়ে গম্ভীর ও স্পষ্ট শব্দ বেরিয়ে এলো। আগের মতো ফিসফিসে নয় মাকুর কণ্ঠ। ওজনটা একটু কমেছে মনে হচ্ছে। আমি একটু অবাক হয়ে বললাম, তোমার গলার কি হলো? মাকু হেসে বলল, ওর যন্ত্রটা একটু মোটা করলাম। কেন, শুনতে ভালো লাগছে না?
আমি সম্মতিসূচক হ্যাঁ বললাম ও অন্য দুইজনের সঙ্গে ওপরে উঠে এলাম। সুড়ঙ্গের মুখে সেই সাদা গুঁড়ির আর একটা মোটা প্রলেপ দিল নীরজ। তারপর বলল, আমাদের কাজ শেষ। ওরা উদয় হলেও সুড়ঙ্গের বাইরে আসতে পারবে না। যা তথ্য জানার দরকার তা জানা হয়ে গেছে। এখন শুধু কোনো সিনিয়রের জন্য অপেক্ষা করতে হবে। এরপর আমরা গেস্ট হাউসে এলাম। খাটে বসে সকল তথ্য পুনরায় সাজিয়ে নিতে শুরু করলাম আমরা। এতদিন যা দেখলাম তাতে মনে হচ্ছে বেশ কয়েক মাস আগে এখানে এসেছিল এক বা একের অধিক পিশাচ সাধক। তার সাথে তাদের পিশাচ মায়ের বলি হিসেবে এনেছিল একদল অভাগা কিশোরদের। সাধকরা বোধহয় নিজেদের সাধনা সম্পূর্ণ করে গ্রাম ত্যাগ করেছিল। গ্রামবাসীরা টের পায়নি, কারণ ওরা সুড়ঙ্গের মুখে কোনো এক তন্ত্র প্রয়োগ করেছিল। ফলে শব্দ বাইরে থেকে ভেতরে এলেও ভেতর থেকে বাইরে যেত না। দিনের যে কোনো এক সময়ে ঘড়ির ঘণ্টার ধ্বনি বেজে উঠত, আর তাতেই ওই 6 জেলখানার মতো ঘরে জেগে উঠত ওই 6 অভাগার দল। ও আবার দ্বিতীয় ঘণ্টার সঙ্গে ওরা ফিরে যেত সেই ঘরগুলিতে। এর মধ্যবর্তী সময়ে ওই কিশোরের দলই তুলে নিয়ে যেত গ্রামবাসীদের। নীরজের কাছে শুনেছিলাম এইসব প্রেতেদের কোনো শেষ ইচ্ছা থাকে, সেই শেষ ইচ্ছা পূরণ করলে মুক্তি পায় ওরা। কিন্তু সমস্যা হলো এদের শেষ ইচ্ছা আমাদের জানা নেই। ফিল্ড রিপোর্ট তৈরি করতে বেশ রাত হলো আমাদের। আমি আমার রুমে টেবিলে বসে আমার রিপোর্টটা শেষবারের মতো দেখে নিচ্ছিলাম। হঠাৎ আমার সকল মাংসপেশি শিথিল হয়ে গেল। টেবিলের উপর ধড়াম করে পড়ল আমার মাথাটা। আগের রাতের মতো অবশ হয়ে গেল আমার দেহ। চোখের মনি ও ঠোঁট ছাড়া কিছুই নাড়াতে পারছিলাম না আমি। ইতিমধ্যে এক মাংস পচা গন্ধে ঘরটা ভরে উঠেছে, আর ক্ষণে ক্ষণে কোথা থেকে ভেসে আসছে এক খিলখিল হাসি। হঠাৎ করে এক মিষ্টি কণ্ঠ আমার কানের কাছে এসে বেজে উঠল। ও, তাহলে তুমি মরনি? আসলে কি বলো তো, ওই ঘন্টার শব্দে আমাদের মাথা ঠিকই থাকে না, না চাইতেও খারাপ কিছু করে বসি। এই প্রথমবার কাছ থেকে কণ্ঠের মালিককে দেখলাম। আজ সেই মাটির নিচের ঘরে একে দেখেছিলাম আমি। আমি দুর্বল কণ্ঠে বললাম, কি চাও তুমি? কিছুক্ষণ নিজের পচা গলা কপালে হাত দিয়ে ভাবল সে। তারপর বলল, কি চাই? তারপর একটু চুপ করে যেন নিজের সকল দুঃখ উজাড় করে দিল। কিছুই চাই না জানো, কারণ আমরা জানি আমরা চাইলেও কখনো তা পাবো না। ছোটবেলায় চাইতাম বাবার হাত ধরে মেলায় ঘুরতে যেতে। বাবা কিন্তু আমার হাত ধরেছিল, কিন্তু বাবার অন্য হাতে কি ছিল জানো? এক বান্ডিল টাকা, যে টাকার বিনিময়ে বাবা আমার হাত সঁপে দিয়েছিল এক পিশাচ সাধকের হাতে। রাতের অন্ধকারে ও আমাকে রেখে এসেছিল মাটির নিচে এক ঘরে। ওখানে আমি ছাড়াও আমার বয়সী আরও 4-5 জন ছিল জানো। খুব ভালো ছিল ওরা। রোগা করে একটা ছেলে ছিল, কোনো এক রাস্তায় ও ভিক্ষা করত। আবার মোটা করেও একজন ছেলে ছিল, খাবারের লোভ দেখিয়ে তুলে নিয়ে এসেছিল নাকি ওকে। ওই যে ঘরটা, ওই ঘরটায় আমাদের 2 বছর আটকে রেখেছিল। প্রথম দিকে খুব কষ্ট হতো, চিৎকারও করতাম, কিন্তু কেউ বাঁচাতে আসেনি আমাদের। পরে যদিও সহ্য হয়ে গিয়েছিল,
ওই ঘরে একটা ঘড়ি ছিল জানো, যাতে হঠাৎ হঠাৎ ঘন্টা বেজে উঠত। ওদের সাথে আমাদের এক চুক্তি ছিল, প্রথম ঘন্টায় ওরা আমাদের গারদের তালা খুলে দিত। আমরা সকলে সারা ঘর জুড়ে লুকোচুরি খেলতাম, আবার দ্বিতীয় শব্দে ওরা আমাদের গারদে পুড়ে দিত। গ্রামের লোকগুলোর সাথেও তো আমরা খেলতেই চেয়েছিলাম, ওরা কেন ভয় পালাতো? তাতে জানো আমাদের খুব রাগ হতো। ভাঙা খেলনার মতন ওদের দেহের এক একটা অংশ আমরা আলাদা করে ফেলতাম। আমি রুদ্ধশ্বাস হয়ে শুনছিলাম ওর কথা, চোখও জলে ভরে উঠেছিল। ও আবার বলল, জানো ওখানে আরেকটা ঘর ছিল, কিছু মাস অন্তর অন্তর আমাদের মধ্যে একজন করে ওই ঘরে নিয়ে যেত ওরা, আর দিনের পর দিন ওখানে ফেলে রাখত, একটুও জল দিত না, একটু না। তারপর একদিন ওই রুম থেকে বেরিয়ে আসতো দুর্বল গলায় এক করুণ আর্তনাদ, আর তার সাথে কোনো এক গম্ভীর গলায় মা পিশাচিনীর জয়ধ্বনি। কিছুক্ষণ পরে চিৎকারটা থেমে যেত, এক হাতে রক্তাক্ত বালতি আর অন্য হাতে একটা হাড় নিয়ে বের হতো একটা লোক, উৎসর্গ করত কোন এক কুদৃশ্য মূর্তির সামনে। এরপর যেন আমাকেও একদিন ধরে নিয়ে গেল ওই ঘরে। এইটুকু বলে থেমে গেল। গলাটা কাঁপছে ওর, ওর মাছের মতো মরা চোখ জলে ভরে উঠল। মরার পর যেন ওই গ্রামের লোকদের সাথেও খেলতে গিয়েছিলাম আমরা, কিন্তু কিন্তু ওরা খেলতে চায়নি, শুধু ভয় চোখে আমাদের দিকে তাকিয়েছিল। কিন্তু তাও আমরা খেলেছি ওদের সাথে, ওরা যেভাবে খেলতো ঠিক তেমনভাবে। জীবন্ত অবস্থায় এক একটা করে হাড় আলাদা করেছিলাম শরীর থেকে, এক একটা হাড়। এইটুকু বলে যেন ছেলেটির কান্না বাঁধন ভাঙল। আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি খুব ভালো জানো তো, আমাদের দিকে ভয় পাওনি তুমি। একটা একটা শেষ ইচ্ছে পূরণ করবে গো, একটা। একটু খেলবে আমাদের সাথে শেষবারের মতো? খেলবে বলো না, খেলবে? এই বলে হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। সার ফিরল আমার শরীরে, কিন্তু তাও টেবিল থেকে মাথা তুললাম না। দু ফোঁটা জল আমার শরীর বেয়ে টেবিলে পড়ল। পরদিন কিছু লুকোলাম না নীরজার মাকুর কাছ থেকে। আগাগোড়া সব ঘটনা বললাম, এমনকি সেই রাতের স্বপ্নের কথাও বাদ দিলাম না। ওই অভাগাদের কাহিনী শুনে ওদেরও চোখে জল এলো। আমরা সকলে বসে কিভাবে ওদের শেষ ইচ্ছা পূরণ করা যাবে সেই প্ল্যান ছকে ফেললাম। সিনিয়রদের জন্য অপেক্ষা করলাম না, আমরা রওনা হলাম সেই ঘরের উদ্দেশ্যে। যদিও এখন ওই পরিকল্পনা সম্পর্কে ভাবলে তা মূর্খামি ছাড়া কিছুই মনে হয় না। আমরা ভূগর্ভস্থ ঘরে সাদা গুঁড়োর বৃত্ত বানিয়ে বসে থাকলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট 40 পরেই কোনো এক অলৌকিক উৎস থেকে ভেসে আসা ঘড়ির ঘণ্টা ধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঘরটা। তারপরেই
6 কিশোরের পচা গলা মুখ দেখতে পাওয়া গেল। তারা উঁকি দিচ্ছে, তাকাচ্ছে আমাদের দিকে। তাদের বিভৎস চেহারা দেখেও ভয় লাগলো না, বরং একটু মায়া হলো। হিংস্র মনে হলো না ওদের চাউনি। আমি একটু সাহস সঞ্চয় করে উঁচু গলায় বললাম, খেলবে তোমরা আমাদের সাথে? 6 কিশোরের চোখে কেমন যেন বিস্ময়ের চাউনি ফুটে উঠল। আমি আবার বললাম, কি হলো, খেলবে? 6 জনই সম্মতিসূচক মাথা নাড়ল। আমি বললাম, কিন্তু এক শর্তে খেলবো আমরা। খেলার পর তোমাদের এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। ওরা আবার সম্মতিসূচক মাথা নাড়ল। এবার নীরজ বলল, আমরা 50 অবধি গুনব, তার মধ্যে তোমাদের লুকোতে হবে, আর তোমাদের খুঁজে ফেললে আমরা কিন্তু জিতে যাব। এই বলে নীরজ গুনতে শুরু করলো। 1, 2, 3, 4, 5, 6। কিশোরগুলির মধ্যে এবার চাঞ্চল্য দেখা গেল। তারা এদিক ওদিক লুকোনোর জায়গা খুঁজতে লাগলো, কিন্তু ঘরের মধ্যে লুকোনোর জায়গা না থাকায় ওরা নিজের নিজের ঘরে লুকোলো। 46, 47, 48, 49, 50 বলেই হেসে উঠল নীরজ। বলল, গোনা হয়ে গেছে, কিন্তু হাসছি এবার। ছোট বাচ্চাদের সঙ্গে লুকোচুরি খেলার সময় যেমনভাবে দেখেও না দেখার ভান করে বড়রা, তেমন ভঙ্গিমা করে 3 রুমের দিকে এগিয়ে গেলাম আমরা 3 জন। ভয়ে বুকের ধুকপুকুনি বেড়ে গেল, তাও আবার বাইরে প্রকাশ করতে পারলাম না। ঘরে ঢুকতেই দেখলাম দেওয়ালের পাশে লুকিয়ে আছে এক কিশোর, আমার সেই রাতের অতিথি। মুখে হাসি, কিন্তু পূর্বের সেই অসুস্থ হাসি নয়, মিষ্টি একটা হাসি। আমি ওকে দেখেও না দেখার ভান করলাম। তারপর হঠাৎই ওকে দেখতে পেয়েছি বোঝাতে ওর দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। তারপর ওর মাথায় হাত রেখে ওর চুলে একটু নাড়া দিয়ে বললাম, তুমি বাদ, আমি ছুঁয়ে দিয়েছি। ওর চোখ জলে ভরে এলো, কিন্তু বুঝলাম খেলায় বাদ পড়ার দুঃখে এই জলের উৎপত্তি হয়নি। সজীবতায় পূর্ণ চোখে আমার দিকে তাকিয়ে সে বলল, এখনো শুনছো? তাহলে ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টটা করতে কিন্তু ভুলো না। আজকে শুনছিলে সর্বভারতীয় ভূত ও প্রেত মুক্তি সংস্থা। অভিনয় ছিলেন প্রথম ইন্টারভিউয়ার সৌমেনদা, নীরাজ সৃজন, মাকু পার্থ, রিসেপশনিস্ট গার্গী, বাচ্চা ভূতের চরিত্রে আমি অনিরুদ্ধ, তান্ত্রিকের চরিত্রে প্রদীপ্তদা, কথক তমাল, প্রচ্ছদ পরিকল্পনা কৌশিক, আবহ সঙ্গীত পরিচালনা শুভজিৎ, সমগ্র পরিচালনায় ফিয়ার ফেদার। তবে এবার চলি, ফিয়ার ফেদার আবার ফিরবে নতুন কোনো রহস্য, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ, শুভরাত্রি।